আজকের বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। আমি অনন্যা। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। সত্য ও ন্যায়ের পথে থাকলে কোনো অপশক্তি দাবিয়ে রাখতে পারবে না। ৭ই মার্চ উপলক্ষে শেখ হাসিনা। হাদিকে গুলি করার ঘটনায় উঠে আসছে নতুন প্রশ্ন। আসিফ মাহমুদের এনপিবি পিস্তল নিয়ে আলোচনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে বাণী দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাণীতে তিনি দল ও দেশের বর্তমান অবস্থাকে একটি বিশেষ সময় হিসেবে উল্লেখ করে বলেছেন, সত্য ও ন্যায়ের পথে থাকলে কোনো অপশক্তি তাদের দাবিয়ে রাখতে পারবে না। একই সঙ্গে তিনি বর্তমান প্রেক্ষাপটে সাম্রাজ্যবাদ ও মৌলবাদের দখলমুক্ত সোনার বাংলা গড়ার শপথ নেওয়ার আহ্বান জানিয়েছেন। শনিবার ৭ মার্চ বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে এই বাণীটি প্রকাশ করা হয়। বাণীতে ৭১ সালের ৭ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া ঐতিহাসিক ভাষণের তাৎপর্য তুলে ধরেন শেখ হাসিনা। তিনি বলেন, মাত্র ১৮ মিনিটের সেই মহাকাব্যিক ভাষণ কেবল একটি রাজনৈতিক বক্তব্য ছিল না, বরং তা ছিল শোষিত ও বঞ্চিত বাঙালি জাতির রাজনৈতিক স্বাধীনতার ঘোষণা। সেদিনের স্মৃতিচারণ করে তিনি বলেন, সোহরাওয়ার্দী উদ্যানের জনসমুদ্রে বঙ্গবন্ধুর বজ্র কণ্ঠে উচ্চারিত, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম আহ্বান জাতিকে এক মোহনায় দাঁড় করিয়েছিল। ইউনেস্কোর ওয়ার্ল্ড ডকুমেন্টারি হেরিটেজ হিসেবে স্বীকৃত এই ভাষণকে তিনি স্বাধীনতা যুদ্ধের রূপরেখা হিসেবে আখ্যায়িত করেন। ২০২৪ সালের অগাস্টে গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে বাংলাদেশ আওয়ামী লীগ এক চরম রাজনৈতিক ও অস্তিত্ব সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। বাণীতে সেই প্রেক্ষাপটে সুস্পষ্ট ইঙ্গিত পাওয়া যায়। শেখ হাসিনা তার বাণীতে বলেন, আজ বাংলাদেশ ও বাংলাদেশ আওয়ামী লীগ এক বিশেষ সময় পার করছে। ইতিহাসের প্রতিটি বাঁকে যখনই অন্ধকার নেমে এসেছে, যখনই গণতন্ত্র ও মেহনতি মানুষের অধিকার লুণ্ঠিত হয়েছে, তখনই ৭ই মার্চের সেই কালোজয়ী ভাষণ আমাদের সাহস জুগিয়েছে। বঙ্গবন্ধুর অদম্য প্রত্যয় দলের নেতাকর্মীদের এই দুঃসময়ে নতুন করে উজ্জীবিত করবে বলে মন্তব্য করেন তিনি। দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, আমরা বিশ্বাস করি, সত্য ও ন্যায়ের পথে থাকলে কোনো অপশক্তি আমাদের দাবিয়ে রাখতে পারবে না। প্রত্যাশিত মুক্তি আমাদের আসবেই। বাণীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদ ও সম্ভ্রম হারানো নারীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ সভাপতি। বর্তমান সরকারের আমলের বিভিন্ন ঘটনাবলীর দিকে ইঙ্গিত করে তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, ৭ই মার্চের উদ্দীপনা বুকে নিয়ে আসুন আমরা সাম্রাজ্যবাদ ও মৌলবাদের দখলমুক্ত সোনার বাংলা গড়ার শপথ নিই। বাণীর শেষাংশে তিনি আশাবাদ ব্যক্ত করে লেখেন, আধার কেটে ভোর হোক, বাংলাদেশ চিরজীবী হোক। তিনি জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে তার বার্তা সমাপ্ত করেন। উল্লেখ্য, ৭১ সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া ভাষণটি পরবর্তীতে বাঙালি জাতিকে সশস্ত্র মুক্তিযুদ্ধের জন্য প্রস্তুত করেছিল, যার চূড়ান্ত পরিণতিতে বিশ্ব মানচিত্রে জন্ম নেয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। সম্প্রতি হাদিকে গুলি করার ঘটনার পর ব্যবহৃত অস্ত্রের ধরন নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হামলায় 7.65 ক্যালিবারের পিস্তল ব্যবহার করা হয়েছে। বাংলাদেশে এই ক্যালিবারের পিস্তল সাধারণত এনপিবি অর্থাৎ নন প্রহিবিটেড বোর শ্রেণীর আগ্নেয়াস্ত্র হিসেবে পরিচিত এবং ব্যক্তিগত নিরাপত্তার জন্য অনেকেই লাইসেন্সের মাধ্যমে ব্যবহার করেন। বিশেষজ্ঞদের মতে 7.65 ক্যালিবার তুলনামূলকভাবে স্বল্প শক্তির হওয়ায় অনেক ক্ষেত্রে কাছ থেকে গুলি করা হলেও বুলেট শরীরের ভেতরে আটকে যেতে পারে। অন্যদিকে ৯ মিমি পিস্তল ব্যবহার হলে আঘাতের ধরন ভিন্ন হতে পারে বলে ধারণা করা হয়। এই প্রেক্ষাপটে আলোচনায় এসেছে সদ্য সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্যক্তিগত আগ্নেয়াস্ত্রের বিষয়টিও। জানা গেছে তার কাছে একটি বৈধ লাইসেন্সপ্রাপ্ত এনপিবি পিস্তল রয়েছে। এনপিবি পিস্তল কি? এনপিবি বা নন প্রহিবিটেড বোর হল এমন ধরনের আগ্নেয়াস্ত্র যা নির্ধারিত আইনি প্রক্রিয়া অনুসরণ করে বেসামরিক নাগরিকরা লাইসেন্স নিয়ে ব্যবহার করতে পারেন। সাধারণত জেলা প্রশাসনের সুপারিশ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনাপত্তির ভিত্তিতে এসব লাইসেন্স প্রদান করা হয়। এই শ্রেণীর আগ্নেয়াস্ত্রের মধ্যে পিস্তল, রিভলভার, রাইফেল বা শটগান থাকতে পারে। তবে এসব অস্ত্র ব্যবহারে কঠোর নিয়ম ও বিধিনিষেধ রয়েছে এবং নির্দিষ্ট সময় পরপর লাইসেন্স নবায়ন করতে হয়।
কারা লাইসেন্স পেতে পারেন? 2016 সালে প্রণীত অগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রদান, নবায়ন ও ব্যবহার নীতিমালা অনুযায়ী কিছু শ্রেণীর ব্যক্তি অস্ত্রের লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে বিশেষ সুবিধা পান। এর মধ্যে রয়েছেন জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী, মন্ত্রী পর্যায়ের মর্যাদা পাওয়া সরকারি উপদেষ্টা। এই বিধিমালার আওতায় আসিফ মাহমুদ সজীব ভুইয়া আইনগতভাবে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পাওয়ার যোগ্যতা অর্জন করেন বলে জানা যায়। তদন্তের দাবি। সাম্প্রতিক ঘটনায় তার ব্যাগে পিস্তলের ম্যাগাজিন পাওয়ার খবর প্রকাশ্যে আসার পর বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। অনেকের মতে ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে সংশ্লিষ্ট অস্ত্র ও লাইসেন্স যাচাই করা প্রয়োজন। বিশেষজ্ঞরা মনে করেন প্রয়োজন হলে সংশ্লিষ্ট পিস্তলটি জব্দ করে ফরেনসিক পরীক্ষার মাধ্যমে ঘটনার সঙ্গে কোনো সম্পর্ক রয়েছে কিনা তা যাচাই করা যেতে পারে। তবে এখনও পর্যন্ত এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক তদন্ত বা চূড়ান্ত বক্তব্য প্রকাশ পায়নি। কক্সবাজারের পেকুয়া থানায় জমিজমা সংক্রান্ত মামলার তদন্ত প্রতিবেদন পক্ষে দেওয়ার কথা বলে নেওয়া ঘুষের টাকা ফেরত চাইতে গিয়ে উল্টো পুলিশের মারধরের শিকার হয়েছেন মা ও মেয়ে। শুধু তাই নয়, পুলিশকে মারধর ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের 1 মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। গত বুধবার 4 মার্চ বিকেলে পেকুয়া থানায় এ ঘটনা ঘটে। সাজাপ্রাপ্ত দুজন হলেন পেকুয়া উপজেলার সাবেক গুলদি এলাকার মৃত নুরুল আফসারের মেয়ে ও কলেজ শিক্ষার্থী জুবাইদা জান্নাত 23 এবং তার মা রেহেনা মুস্তফা রানু 38। ঘুষের অভিযোগ ওঠার পর তদন্তের বদলে উল্টো বিচারপ্রার্থী মা মেয়েকে কারাগারে পাঠানোর ঘটনায় স্থানীয় সচেতন মহলে তীব্র ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পৈতৃক বসতভিটা নিয়ে চকরিয়া আদালতে জুবাইদাদের একটি মামলা চলছে। ওই মামলার তদন্তের দায়িত্বে আছেন পেকুয়া থানার উপপরিদর্শক এসআই পল্লব। পরিবারের অভিযোগ, তদন্ত প্রতিবেদন পক্ষে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এসআই পল্লব জুবাইদার কাছ থেকে 20,000 টাকা ঘুষ নেন, কিন্তু পরে তিনি প্রতিপক্ষের পক্ষে আদালতে প্রতিবেদন জমা দেন। বুধবার বিকেলে জুবাইদা তার মাকে নিয়ে পেকুয়া থানায় গিয়ে এসআই পল্লবের কাছে এ বিষয়ে জানতে চান এবং দেওয়া টাকা ফেরত চান। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে এসআই পল্লব ক্ষিপ্ত হয়ে মা মেয়ের উপর চড়াও হন। প্রত্যক্ষদর্শীদের দাবি, থানার অন্য পুলিশ সদস্য ও নারী কনস্টেবলরাও তাদের মারতে মারতে থানার ফটকের দিকে নিয়ে যান। মা মেয়ের সঙ্গে থানায় গিয়েছিলেন ষাটোর্ধ্ব মঞ্জিলা বেগম। তিনি বলেন, মামলার প্রতিবেদন পক্ষে দেওয়ার কথা বলে 20,000 টাকা নিয়েছিলেন এসআই পল্লব, কিন্তু পরে বিপক্ষে প্রতিবেদন দেন। টাকা ফেরত চাইতেই তিনি ক্ষিপ্ত হয়ে মা মেয়েকে চড়-থাপ্পড় মারতে শুরু করেন। এরপর নারী পুলিশ এসে তাদের মারতে মারতে থানার ফটকে নিয়ে যায়। পরে থানায় থাকা অন্য সেবা প্রার্থী ও স্থানীয় লোকজনকে বের করে দিয়ে মা মেয়েকে বেধড়ক মারধর করা হয়। ঘটনার কিছুক্ষণ পর পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মাহবুব আলম থানায় উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। সরকারি কাজে বাধা এবং একজন পুলিশ কর্মকর্তার সঙ্গে হাতাহাতির ঘটনায় তদন্ত করে সাজা দেয়া হয়। পুলিশের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি পরবর্তী তদন্তে বেরিয়ে আসবে। মূলত খারাপ আচরণের কারণেই তাদের সাজা দেয়া হয়েছে। এদিকে থানায় উপস্থিত সেবা প্রার্থী ও স্থানীয় লোকজনের দাবি, ঘুষ লেনদেনের মতো গুরুতর অভিযোগ ওঠার পর পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে তড়িঘড়ি করে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ভুক্তভোগীদের সাজা দেওয়া ন্যায় বিচারের প্রতিপন্থী। ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটনে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন তারা।